আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে। আমিও ভালো আছি। ঢাকা কলেজ পরিচালিত অনলাইন ক্লাসগুলোর মধ্যে আমার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নেব সেই কোর্সটি হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল। আর এই কোর্সটির আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রেডমার্কস অ্যাক্ট 2009। তো গত একটি ক্লাস আমি এই ট্রেডমার্ক আইনের উপর নিয়েছি, যেখানে আমি প্রিলিমিনারি বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ চ্যাপ্টার 1 সম্পর্কে আলোচনা করছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকেও আমি চ্যাপ্টার 1-এর যে কি ওয়ার্ডসগুলো 2 ধারাতে আলোচনা করা হয়েছে সেই ধারাগুলো নিয়ে বা সেই সাবক্লজগুলো নিয়ে কিন্তু আজকে আমার ক্লাসটিকে সাজিয়েছি আমি তোমাদের জন্য। তো গত ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে অনুমোদিত তারিখ বলতে কি বোঝায় ট্রেডমার্ক আইন অনুযায়ী, তারপর হচ্ছে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস, অনুমোদিত ব্যবহার, জেলা আদালত, মিথ্যা ট্রেড বর্ণনা, এইসব মানে আইনের ধারায় কী বলা হয়েছে এই টপিকগুলো নিয়ে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমি তোমাদেরকে সেই ধারা 2 সম্পর্কেই আলোচনা করব, আরও কিছু সাবক্লজ নিয়ে। তো শুরুতে দেখো, তোমরা যদি বোর্ডের দিকে তাকাও, আমি 6 মানে ধারা 2-এর সাবক্লজ 6 সম্পর্কে আসলে আলোচনা করছি। দেখো 6-এ কি বলা হয়েছে যে ট্রাইব্যুনাল সম্পর্কে ট্রেডমার্ক আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনাল শব্দটি এই ট্রেডমার্ক আইনে কি অর্থে ব্যবহৃত হবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাহলে দেখো, ট্রাইব্যুনাল মিনস the register or as the case may be the court before which any proceeding is pending। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল হলো একটি নিবন্ধক বা ক্ষেত্রমতে, যেখানে বা যে আদালতে একটি মামলা নিষ্পন্নাধীন রয়েছে, অর্থাৎ যে মামলাটি নিষ্পন্ন করার উদ্দেশ্যে যে আদালতে নেওয়া হয়েছে, বিশেষ যে আদালতে নেওয়া হয়েছে, ক্ষেত্রমতে যে আদালতে নেওয়া হয়েছে, সেই আদালতটিকে বলা হচ্ছে ট্রাইব্যুনাল। সব আদালত কিন্তু ট্রাইব্যুনাল নয়, এখানে ওরা স্পষ্ট বলে দিয়েছে অর অ্যাজ দ্য কেস মে বি, বা যেখানে ক্ষেত্রমতে, দ্য কোর্ট বিফোর হুইচ এনি প্রসিডিং ইজ পেন্ডিং, যেখানে একটি বা যে আদালতে একটি মামলা নিষ্পন্নাধীন রয়েছে, সেই মামলাটি কিন্তু এখানে ট্রেডমার্ক সম্পর্কিত হতে হবে, যেহেতু ট্রেডমার্ক আইনে বলা হয়েছে। তার মানে এখানে ফৌজদারি বা কোনো দেওয়ানি মামলার কথা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? যে আদালতে এই ট্রেডমার্ক রিলেটেড একটি মামলা নিষ্পন্নাধীন রয়েছে, সেই আদালতকে কিন্তু এখানে ট্রাইব্যুনাল বলা হচ্ছে। আবার তোমরা যদি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল নিয়ে আসো, সেটার সাথে কিন্তু এটা ম্যাচ করবে না, ঠিক আছে? এখানে আমাদের আইনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে যে তোমার প্রশাসনিক ট্রাইব্যুনাল কি, সেটা আলাদা জিনিস, আবার এই ট্রেডমার্ক আইনের ট্রাইব্যুনাল সেটা আলাদা জিনিস, আবার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল সেটা আলাদা জিনিস। মানে এই সব ট্রাইব্যুনাল কিন্তু এক জিনিস নয়, এটা আইন অনুযায়ী বিভক্ত করে দেওয়া আছে। তো এরপরে আসি আমি আমার 7 সাবক্লজে কি বলা হয়েছে দেখো, ট্রেড ডেসক্রিপশন বা ট্রেড বর্ণনা সম্পর্কে বলা হয়েছে। তাহলে ট্রেড বর্ণনায় কি বলা হয়েছে দেখো, ট্রেড ডেসক্রিপশন মিনস any description, statement or other direct or indirect indication as to, মানে ট্রেড বর্ণনা বলতে কি বোঝানো হচ্ছে, বর্ণনা, বিবৃতি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ইঙ্গিত যেগুলো নিম্ন বর্ণিত। তাহলে নিম্নে বর্ণিত সেই ট্রেড বর্ণনাগুলো কি কি আমরা এবার একটু দেখে নিই। দেখো এতে বলা হয়েছে সাবক্লজ বা মানে 7-এর এ ধারায় বলা হয়েছে the number, quantity, measure, gauge or weight of any goods or services। অর্থাৎ ট্রেড বর্ণনায় কোনো পণ্য বা সেবার নাম্বার মানে সংখ্যা, কোয়ান্টিটি পরিমাণ, মেজার পরিমাপ, গেজ বা ওজন সম্পর্কে বর্ণনা। অর্থাৎ ট্রেড বর্ণনা এমন কোনো বিষয় হতে পারে যেখানে কোনো পণ্যের সংখ্যা, তার পরিমাণ, তার পরিমাপ, তার ওজন, তার গেজ
তারপরে হচ্ছে আরও অন্য কোনো মানে পরিমাপ বোঝায় এমন কোনো ইঙ্গিত বা তথ্য বা বর্ণনা বা বিবৃতি যে সেটা সম্পর্কে যা বলা হয়েছে সেটাকে বলা হচ্ছে ট্রেড বর্ণনা। মানে ট্রেড বর্ণনায় এই বিষয়গুলো সম্পর্কে তথ্য উল্লেখ থাকতে হবে। এরপরে আসি বিতে কি বলা হয়েছে দেখো, the standard of quality of any goods or services according to a classification commonly used or recognized in the trade। অর্থাৎ ট্রেড বর্ণনায় যে বিষয়টি অন্তর্ভুক্ত হবে সেটি হচ্ছে যে ব্যবসায় থেকে ব্যবসা কর্তৃক সাধারণভাবে স্বীকৃত বা ব্যবহৃত মানে শ্রেণীবিন্যাসকৃত যে গুণগত মান, পণ্যের যে গুণগত মান শ্রেণীবিন্যাস করা হয়েছে ব্যবসায়ভাবে সাধারণভাবে মানে ব্যবসায় কর্তৃক সাধারণভাবে স্বীকৃত শ্রেণীবিন্যাস, এবং সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী কোনো পণ্য বা সেবার গুণগত মান। যেমন ধরো আমি সাধারণ উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের খাদ্যের জন্য কিন্তু গুণগত মান বা স্ট্যান্ডার্ড সেটার হচ্ছে বিএসটিআই, তাই না? এরকম এখানেও যদি তোমরা কোনো গুণগত মান সেট করে দেওয়া থাকে সেই সম্পর্কে কিন্তু এই ট্রেড বর্ণনায় বলা থাকবে বা এই ট্রেড বর্ণনায় সেটা অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি দ্য strength, performance or qualities of any goods if it is drug as defined in the Drugs Act 1940 or food as defined in the কি বলছে ফুড অর্ডিন্যান্স, পিওর ফুড অর্ডিন্যান্স 1959। অর্থাৎ কোনো পণ্য যদি এই ফুড অর্ডিন্যান্স 1959 অনুযায়ী সংজ্ঞায়িত খাদ্য হয় অথবা যদি ড্রাগস অ্যাক্ট 1940 অনুযায়ী সংজ্ঞায়িত কোনো ঔষধ হয়, সেক্ষেত্রে সেই ঔষধ বা খাদ্যের যে কোয়ালিটি বা স্ট্রেংথ শক্তি, পারফরমেন্স কার্যকারিতা অর কোয়ালিটিস গুণাগুণ সম্পর্কে এই ট্রেড বর্ণনায় বলা যাবে বা এই ট্রেড বর্ণনার অন্তর্ভুক্ত হবে সেই খাদ্য বা ঔষধের গুণাগুণ কার্যকারিতা বা তার যে শক্তি সে সম্পর্কে। এরপরে আসি দ্য প্লেস মানে ডি, সাথে ডিতে কি বলা হয়েছে দেখো, the place or country in which or the time at which any goods or services were made or produced। অর্থাৎ কোনো পণ্য বা সেবা প্রস্তুত বা উৎপাদনের যে স্থান বা যে রাষ্ট্র বা যে সময় সে সম্পর্কেও কিন্তু ট্রেড বর্ণনায় মানে অন্তর্ভুক্ত করা যাবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম সবগুলোই কিন্তু ট্রেড বর্ণনায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়। আরও যে বিষয়গুলো রয়েছে ট্রেড বর্ণনায় অন্তর্ভুক্ত হওয়ার সেগুলো নিয়ে এখনই আমি আবার আলোচনা করছি। দেখো সাপোজ ইতে কি বলা হয়েছে, দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অর আদার ইন্ডিকেশন অফ দ্য আইডেন্টিটি অফ দ্য ম্যানুফ্যাকচারার অর অফ দ্য পারসন ফ্রম whom the goods or services are manufactured। আমি আবার বলছি, দ্য নেম অ্যান্ড অ্যাড্রেসেস অর আদার ইন্ডিকেশন অফ দ্য আইডেন্টিটি অফ দ্য ম্যানুফ্যাকচারার অর অফ দ্য পারসন ফর হুম দ্য গুডস অর সার্ভিসেস আর ম্যানুফ্যাকচার্ড। অর্থাৎ যে পণ্য বা সেবা প্রস্তুত করে অথবা যার জন্য পণ্য বা সেবা প্রস্তুত করা হয় তার নাম, ঠিকানা এবং পরিচয় সম্পর্কে কোনো ইঙ্গিত এখানে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমরা যে ট্রেডমার্ক অ্যাক্ট করছি সেই ট্রেডমার্ক অ্যাক্টের ট্রেড বর্ণনায় কোনো পণ্য বা সেবা প্রস্তুতকারী ব্যক্তি অথবা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যদি সেই পণ্য বা সেবা প্রস্তুত করা হয় তো সে সম্পর্কে এই ট্রেড বর্ণনায় মানে সমস্ত কিছু বর্ণনা করতে হবে, যে তার নাম, তার পরিচয়, তার ঠিকানা বা তার যে আইডেন্টিফিকেশনের কোনো সিস্টেম সম্পর্কে বলা থাকবে। ধরো যদি প্রস্তুতকারকটি বাংলাদেশি হয় তাহলে সেই প্রোডাক্টটি যখন ট্রেডমার্ক দেবে তার যেমন ট্রেড বর্ণনায় সমস্ত কিছু বর্ণনা করবে, উৎপাদনকারীর নাম, ঠিকানা, তার পরিচয়। আবার ধরো কারো কোনো দেশ থেকে যদি সেটা পণ্য ইম্পোর্ট করেও আনা হয় সেক্ষেত্রেও কিন্তু এই যে যার জন্য প্রস্তুত করা হয়েছে অর্থাৎ যে ইম্পোর্টকারী তার নাম, ঠিকানা সব কিছু ট্রেড বর্ণনায় অন্তর্ভুক্ত থাকবে। তো এটাই বলা হয়েছে আসলে যে পণ্য প্রস্তুতকারী, পণ্য বা সেবা প্রস্তুতকারী অথবা যার জন্য প্রস্তুত করা হয়েছে
উভয়ের ক্ষেত্রেই এই তাদের নাম, ঠিকানা, তাদের পরিচয় ট্রেড বর্ণনায় অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি এক নম্বরে কি বলা হয়েছে দেখো, দ্য মোড অফ দ্য ম্যানুফ্যাকচার ফর প্রডিউসিং এনি গুডস অর সার্ভিসেস, অর্থাৎ যে পদ্ধতিতে পণ্য বা সেবা প্রস্তুত করা হয় সেই পদ্ধতি সম্পর্কে বর্ণনা অন্তর্ভুক্ত হবে এই ট্রেড বর্ণনায়। এরপরে আসি যেটা কি বলা হয়েছে, দ্য ম্যাটেরিয়াল অফ হুইচ এনি গুডস অর সার্ভিসেস আর কম্পোজড, অর্থাৎ যে পণ্য বা সেবা প্রস্তুত করা হচ্ছে তার প্রস্তুত প্রণালী বা প্রস্তুতের উপকরণ সম্পর্কে বর্ণনা এই ট্রেড বর্ণনার অন্তর্ভুক্ত হবে। তো এরপরে আসি এজ কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে এনি এক্সিস্টিং প্যাটেন্ট, প্রিভিলেজ অর কপিরাইট রিলেটিং টু এনি গুডস অর সার্ভিসেস অ্যান্ড ইনক্লুডস, অর্থাৎ কোনো পণ্য বা সেবার বিদ্যমান কোনো প্যাটেন্ট বা বিশেষ সুবিধা বা কপিরাইট সহ নিম্নবর্ণিত বিষয়গুলো কিন্তু এই ট্রেড বর্ণনার অন্তর্ভুক্ত হবে। তাহলে নিম্নবর্ণিত বিষয়গুলো সম্পর্কে আমরা জানি, any description as to the use of any mark which according to the custom of the trade, sorry আমি বোধহয় না ঠিকই আছে, any description as to the use of any mark which according to the custom of the trade is commonly taken to be an indication of any of the matters referred to in clause A to Z as trade description। এখানে যেটা সহজেই বলা হয়েছে যে এ থেকে জি দফায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেটা আমি আজকেই কিন্তু আলোচনা করেছি, এ থেকে যে জি দফা পর্যন্ত যে ক্লজগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে দফাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই দফার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে বা সম্পর্কিত কোনো বাণিজ্যিক বা ব্যবসায়ের প্রথায় যদি ব্যবহৃত কোনো ইঙ্গিত সহ যে কোনো শব্দ বা বর্ণ বা সংকেত বা মার্কের বর্ণনা কিন্তু এই ট্রেড বর্ণনার অন্তর্ভুক্ত হবে। আমি আবার বলছি যে এ থেকে জি দফা পর্যন্ত যে ধারাগুলো সাবক্লজগুলো নিয়ে আমাদের আলোচনা করা হলো, সেই বিষয়গুলো সম্পর্কিত কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রথায় ব্যবহৃত কোনো ইঙ্গিত সহ বা অন্য কোনো শব্দ বা সংকেত বা মার্ক ইত্যাদির বর্ণনাও কিন্তু এই ট্রেড বর্ণনার অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি দ্য ডেসক্রিপশন, মানে রোমান 2 এ কি বলা হয়েছে দেখো, এইচ এর রোমান 2 তে মানে এইচ সাবক্লজের মধ্যে আরেকটা সাবক্লজ অন্তর্ভুক্ত হয়েছে, সেটা হচ্ছে 2। সেখানে বলা হয়েছে the description as to any imported goods contained in a bill of entry or shipping bill, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কোনো শিপিং বিলে বা বিল অফ এন্ট্রিতে পণ্যের সম্পর্কে সব ধরনের তথ্য বর্ণনা করা হবে এবং যেটা ট্রেড বর্ণনার অন্তর্ভুক্ত হবে। তো এই যে ইম্পোর্টকৃত বা আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে সেই পণ্যের ধরো তার ফরমাইশ নম্বর থেকে শুরু করে তার ওজন, তার বৈশিষ্ট্য, তার কোয়ালিটি, তার ক্যাটাগরি, তার ট্যাক্স, টেরিফ সহ বন্দর চার্জ কী হবে, মানে সমস্ত কিছু কিন্তু এই বিল অফ এন্ট্রিতে উল্লেখ করা হয়। এটা যে শুধু আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে হয় তা কিন্তু না, এটা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রেও হয়। দুটার ট্রেড বর্ণনা আলাদা, কিন্তু মূলত আমাদের এখানে আমদানির কথা বলা হয়েছে যে আমদানিকৃত পণ্যের সমস্ত বর্ণনা এই বিল অফ এন্ট্রি অথবা শিপিং বিলে অন্তর্ভুক্ত থাকে এবং এই যে বর্ণনা মানে আমদানিকৃত পণ্যের যে এই বর্ণনা বিল অফ এন্ট্রিতে বা শিপিং বিলে, এটাও কিন্তু অন্তর্ভুক্ত হবে ট্রেড বর্ণনা। তো এরপরে আসি কি বলা হয়েছে দেখো, এইচ এর 3 সাবক্লজে বলা হয়েছে যে any other description which is likely to be misunderstood or mistaken for all or any said matter, অর্থাৎ অন্য কোনো বর্ণনায় কোনো ভুল ধারণা থাকলে বা ভুল যে কোনো বিষয়ে যদি ভুল কথা থাকে বা ভুল ধারণা সৃষ্টি করে, সেটাও কিন্তু এই বর্ণনার অন্তর্ভুক্ত হয়। তো এরপরে আসি আমরা 2 এর 8 ধারা কি বলা হয়েছে সেটা একটু দেখে নিয়ে আমরা। বলা হয়েছে যে ট্রেডমার্ক মিনস,
অর্থাৎ এই যে আমি তোমাদেরকে ট্রেডমার্ক অ্যাক্ট করাচ্ছি, সেই অ্যাক্টের ট্রেডমার্ক সম্পর্কে 2 ধারার 8 কি বলা হচ্ছে সেটা সম্পর্কে এখন আমরা জেনে নেব। তাহলে ট্রেডমার্ক মিনস বা ট্রেডমার্ক অর্থটা কি বোঝাচ্ছে আইনের ধারায় সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে বলা হচ্ছে, দেখো এতে বলা হয়েছে এতে বলা হয়েছে ইন রিলেশন টু চ্যাপ্টার এক্স অফ দিস অ্যাক্ট আদার দেন সেকশন 77, অর্থাৎ ধারা 77 ব্যতীত 10ম অধ্যায়ের বিধানের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখে নিচ্ছি আমরা। 8 রোমান 1 বা আমরা যদি বলি যে দফা 8 এর 1 মানে এর 1 ধারায় বলা হয়েছে, দেখে নেই। A registered trademark or a mark used in relation to goods for the purpose of indicating a connection in the course of trade between the goods and the person having the right as the proprietor to use the mark। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কোনো নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে একটি নিবন্ধিত ট্রেডমার্ক অথবা কোনো পণ্যের ক্ষেত্রে যদি ট্রেডমার্ক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ব্যবসায় উক্ত পণ্যের ওপর ব্যবসা বা উক্ত পণ্যের ওপর যে মার্ক ব্যবহারকারী যে স্বত্বাধিকারী তার এই মার্ক ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে প্রতীয়মান হয়। আমি যদি সোজা বাংলায় বলতে যাই তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ধারা 77 ব্যতীত 10ম অধ্যায়ের ক্ষেত্রে, মানে এই আইনের এই যে ট্রেডমার্ক আইনের ধারা 77 ব্যতীত 10ম অধ্যায়ের যে বিধান রয়েছে সেই ক্ষেত্রে নিবন্ধিত ট্রেডমার্ক অথবা বলা হচ্ছে যে কোনো মার্ক ব্যবহারকারীর সেই মার্ক তার ব্যবসায়ে যে পণ্য সেই পণ্যের উপর সেই মার্ক ব্যবহার করার তার অধিকার রয়েছে, এটা আইন দ্বারা প্রতীয়মান হবে। মানে আমি ইচ্ছা করলাম আর একটা ট্রেডমার্ক, খুব বহুল প্রচলিত কোনো কোম্পানির ট্রেডমার্ক এনে আমি আমার প্রোডাক্টটাকে বাজারে ছেড়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। সেজন্যই কিন্তু আইনে এভাবে বলা হয়েছে যে ট্রেডমার্ক যে ব্যবহার করছে যে পণ্যের উপর, সেই পণ্যের যে ব্যবসায় তার যে মালিক মানে ব্যবসার যে স্বত্বাধিকারী বা ব্যবহারকারী তার এই আইন অনুযায়ী সেই মার্কটি ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে বলে প্রতীয়মান হতে হবে। তাহলেই কিন্তু সে এই যে আইন অনুযায়ী আসলে ট্রেডমার্কটি ব্যবহার করতে পারবে বা তার যে ট্রেডমার্ক সেটা আইন অনুযায়ী বৈধ বলে গণ্য হবে। তো এরপরে আসি 8 2 কি বলা হয়েছে, দেখো a mark used in relation to a service so that it may be indicated that the person has the right as proprietor to use to mark in the course of trade। পণ্যের মতো এখানে সেবার কথা বলা হয়েছে যে সেবার ক্ষেত্রে কোনো সেবার জন্য যদি কোনো মার্ক ব্যবহার করা হয়, সেই মার্ক ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায় উক্ত সেবার ওপর যে মার্ক ব্যবহারকারীর যে স্বত্বাধিকারী তার এই মার্ক ব্যবহার করার অধিকার রয়েছে, পূর্ণ অধিকার রয়েছে বলে আইনগতভাবে প্রতীয়মান হতে হবে। সোজা কথা যেটা যে পণ্যের মতো এখানে সেবার ক্ষেত্রেও যিনি এই মার্ক ব্যবহার করবেন সেই মার্ক ব্যবহার করার পূর্ণ অধিকার ব্যবহারকারী বা স্বত্বাধিকারীর থাকতে হবে বা আইন অনুযায়ী তার পূর্ণ অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু এই আইন অনুযায়ী যে ট্রেডমার্ক সেই মার্কটি তার রয়েছে বলে ধরা হবে। এরপরে আসি 8 বি তে কি বলা হয়েছে, দেখো যে in relation to the other provisions of this act a mark used or proposed to be used in relation to any service or goods indicating a connection in the course of trade between the goods and the person having the right either as proprietor or as a registered user to use the mark। অর্থাৎ যেটা বলা হয়েছে যে এই আইনের অন্যান্য বিধানের ক্ষেত্রে, যেমন প্রথমে ছিল কিন্তু যে ধারা 77 ব্যতীত 10ম অধ্যায়ের বিধানের ক্ষেত্রে, আর এখানে বলা হচ্ছে বিতে যে অন্যান্য আইনে মানে এই আইনের অন্যান্য বিধানের ক্ষেত্রে ট্রেডমার্কের সংজ্ঞাটা কি হবে, অর্থাৎ ট্রেডমার্ক অর্থ কি হবে। যেটা বলছিলাম যে ট্রেডমার্ক অর্থ হবে এখানে যে কোনো পণ্য বা সেবার সাথে ব্যবহৃত কোনো মার্ক বা কোনো মার্ক ব্যবহারের জন্য প্রস্তাব করা হয়েছে, সেই প্রস্তাবিত মার্কের যিনি স্বত্বাধিকারী সেই স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীর সেই মার্ক ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে বলে এ আইন অনুযায়ী কিন্তু সেটা প্রতীয়মান হতে হবে। অর্থাৎ
আমি বা তুমি চাইলেই কিন্তু যে কোনো মার্ক ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবো না, সেজন্য আগে সেটাকে নিবন্ধিত করতে হবে। এবং সেই মার্কটা ব্যবহার করার জন্য এই আইনের বিধান অনুযায়ী আমাকে কী করতে হবে, যে প্রতীয়মান হতে হবে যে হ্যাঁ ওই মার্কটা ব্যবহার করার জন্য আমি যোগ্য এবং ওই মার্কটা আমার প্রোডাক্টের সাথে মানে ব্যবহারযোগ্য, এবং এই ব্যবহার করার যেহেতু আমি যোগ্য সেহেতু এইটা ব্যবহার করার অধিকার আমার রয়েছে। তো এই যে এই কথাটাই কিন্তু এই বিতে বলা হয়েছে। এরপরে আসি সিতে কি বলা হয়েছে, যে সার্টিফিকেশন ট্রেডমার্ক। তো সার্টিফিকেশন ট্রেডমার্ক নিয়ে কিন্তু এই যে ধারা 2 অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্রে যে সাবক্লজ 28 সেখানে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে, আমরা সেটা ধীরে ধীরে পড়ছি। তো এখানে সার্টিফিকেশন ট্রেডমার্ক দিয়ে ট্রেডমার্কের অর্থ বোঝাচ্ছে, মানে নিবন্ধিত ট্রেডমার্ক। তো এটা আমরা 28 ধারাতে গিয়ে মানে 28 দফাতে আলোচনা করব। 9 দফায় কি বলা আছে আমরা একটু দেখে নিই, যে সিভিল প্রসিডিওর, অর্থাৎ সিভিল প্রসিডিওর মিনস দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, মানে দেওয়ানি কার্যবিধি বলতে মূলত কি বোঝাচ্ছে, যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 সম্পর্কে দেওয়ানি কার্যবিধি, মানে এই যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 সালে যে প্রণীত আইনি বিধানগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে এই দেওয়ানি কার্যবিধির মাধ্যমে। এরপরে আসি 10 ধারা, মানে 10 দফায় কি বলা হয়েছে, যে নেম, নাম অর্থ কি, নাম এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে, নেম ইনক্লুডস এনি অ্যাব্রিভিয়েশন অর ইনিশিয়ালস অফ এ নেম, মানে নামের সংক্ষিপ্ত রূপ বা আদ্যাক্ষর এখানে নাম অর্থে ব্যবহার করা যাবে। অর্থাৎ ট্রেডমার্কের ক্ষেত্রে পুরো নামের পরিবর্তে নামের যে সংক্ষিপ্ত রূপ বা আদ্যাক্ষর ব্যবহার করা যাবে। যেমন আমরা RK সিরামিক্স, তাই না, বা RFL সংক্ষিপ্ত রূপ ট্রেডমার্ক হিসেবে ব্যবহার হচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে নাম অর্থে এখানে পূর্ণ নাম নয়, নামের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন অথবা আদ্যাক্ষর বা ইনিশিয়ালস ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে 11 দফায় বলা হয়েছে যে রেজিস্ট্রার বা নিবন্ধক। তোমরা একটু খেয়াল করো, 11তে কিন্তু রেজিস্টার বলা আছে, আবার দেখো 13তেও কিন্তু রেজিস্টার বলা আছে, তাই না। তো এই যে রেজিস্টারগুলো আমি যখন বর্ণনা করছি একটু খেয়াল করে শোনো কখন কি বলছি। এখানে 11তে যে রেজিস্টার, এটা হচ্ছে নিবন্ধক। রেজিস্টার মিনস দ্য রেজিস্টার রেফার্ড টু ইন সেকশন 3, মানে সেকশন 3 অফ দিস অ্যাক্ট, মানে এই আইনের অধীন সেকশন 3 বা ধারা 3 অন্তর্ভুক্ত হবে যে মানে নিবন্ধিত হবে যে ট্রেডমার্ক বা নিবন্ধক, যিনি নিবন্ধন করবেন ট্রেডমার্ক, তাকে বলা হচ্ছে রেজিস্টার। তার মানে এখানে যে রেজিস্টার বলা হচ্ছে তিনি হচ্ছেন নিবন্ধক, যিনি ট্রেডমার্কটিকে মানে এই আইনের 3 ধারা অনুযায়ী নিবন্ধিত করবেন, তাকে বোঝাচ্ছে। এরপর দেখো 12তে বলা হচ্ছে যে প্রেসক্রাইবড। প্রেসক্রাইবড মিনস কি বলছে দেখো, মিনস ইন রিলেশন টু প্রসিডিং বিফোর দ্য সুপ্রিম কোর্ট, prescribed by rules made by the Supreme Court, and in other cases prescribed by rules made by the government. তাহলে এখানে নির্ধারিত অর্থে কি বলা হচ্ছে, নির্ধারিত অর্থে বলা হচ্ছে যে যে আইনগুলো বা যে ট্রেডমার্ক সুপ্রিম কোর্টে ব্যবহার করা হবে সেই নির্ধারিত বিষয়গুলো সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত, দেখো স্পষ্টভাবে বলা হচ্ছে প্রেসক্রাইবড বা রুলস মেড বাই দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধি দ্বারাই সেটা নির্ধারিত হবে। আবার পরের লাইনে দেখো যে অ্যান্ড ইন আদার কেসেস প্রেসক্রাইবড বাই রুলস মেড বাই দ্য গভর্নমেন্ট, কিন্তু যদি সেটা সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত না হয় বা সুপ্রিম কোর্টের জন্য নির্ধারিত না হয়, তাহলে সেক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী কিন্তু এই ট্রেডমার্কের যে বিষয়টা সেটা নির্ধারিত হবে। এরপরে আসি আমরা 13তে কি বলা হচ্ছে যে রেজিস্টার। আমি একটু আগেও বলছিলাম যে এখানে রেজিস্টার মানে রেজিস্টার বই, মানে নিবন্ধন বই। তাহলে রেজিস্টার মিনস দ্য রেজিস্টার অফ ট্রেডমার্ক ইজ রেফার্ড সেকশন 4 অফ দিস অ্যাক্ট, অর্থাৎ এই আইনের 4 ধারা অনুযায়ী যে বইতে এই ট্রেডমার্কগুলোকে নিবন্ধন করা হয় সেই বইটাকে বলা হচ্ছে
রেজিস্টার্ড বহি, যেটাকে শুধুমাত্র রেজিস্টার দিয়ে ইনভার্টেড কমার ভিতর রাখা হয়েছে। তো এরপরে আসি 14 নম্বরে। 14 নম্বরে কি বলা হয়েছে দেখো, রেজিস্টার্ড মানে নিবন্ধিত। আগেটা হচ্ছে যে নিবন্ধন বই, এখন হচ্ছে নিবন্ধিত। তাহলে নিবন্ধিত মিন্স রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট, অর্থাৎ এই আইনের অধীনে নিবন্ধিত হওয়াকে এখানে বর্ণনা করা হয়েছে। যে নিবন্ধিত অর্থ এই আইনে, যে এই আইন অনুযায়ী নিবন্ধিত হওয়া। এরপরে আসি 15, রেজিস্টার্ড ট্রেডমার্ক। রেজিস্টার্ড ট্রেডমার্কটা কি অর্থে ব্যবহার করা হয়েছে দেখে না। রেজিস্টার্ড ট্রেডমার্ক মিন্স এ ট্রেডমার্ক ইনক্লুডেড ইন দ্য রেজিস্টার, মানে এই যে রেজিস্টার বইটা ছিল সেই রেজিস্টার বইতে ইনক্লুডেড অন্তর্ভুক্ত যে ট্রেডমার্কগুলো রয়েছে সেই ট্রেডমার্কগুলোকে বলা হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক। ঠিক আছে, এরপরে আসি আমি 16তে দেখো কি বলা হয়েছে যে রেজিস্টার্ড ইউজার, অর্থাৎ নিবন্ধিত ব্যবহারকারী। তাহলে নিবন্ধিত ব্যবহারকারী সম্পর্কে বা নিবন্ধিত ব্যবহারকারী কি অর্থে প্রকাশ করছে দেখো, এ রেজিস্টার্ড ইউজার আন্ডার সেকশন 44 অফ দিস অ্যাক্ট, অর্থাৎ এই আইনের 44 ধারা অনুযায়ী কোনো নিবন্ধিত ব্যবহারকারীকে বোঝাচ্ছে, মানে নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারীকে বোঝানো হচ্ছে এই রেজিস্টার্ড ইউজার দ্বারা। তাহলে এবার আসি আমরা 17। তো ধারা মানে দফা 17তে কি বলা হয়েছে দেখো, যে রেজিস্টার্ড প্রোপ্রাইটরশিপ, অর্থাৎ নিবন্ধিত স্বত্বাধিকারী। তাহলে নিবন্ধিত স্বত্বাধিকারী মিন্স কি, মিন্স দ্য পারসন হুজ নেম ইজ রেকর্ডেড ইন দ্য রেজিস্টার অ্যাজ প্রোপ্রাইটর অফ দ্য ট্রেডমার্ক, অর্থাৎ নিবন্ধন বহিতে এমন কোনো ব্যক্তি যিনি মার্ক ব্যবহার করছেন বা মার্ক ব্যবহার উদ্দেশ্যে নিবন্ধিত এমন কোনো ব্যক্তি যার নাম নিবন্ধন বহিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি যদি সোজা বাংলায় বলতে চাই যে মার্ক নিবন্ধন করবেন, সেই জন্য মানে মার্ক নিবন্ধন করেছেন বা নিবন্ধিত মার্ক ব্যবহার করবেন এমন কোনো ব্যক্তি যার নাম নিবন্ধন বহিতে লিপিবদ্ধ, মানে মার্কের স্বত্বাধিকারী হিসেবে লিপিবদ্ধ রয়েছে, তাকে বলা হচ্ছে নিবন্ধিত স্বত্বাধিকারী। এরপরে আসি 18, গুডস মানে পণ্য। পণ্য কি বলছে দেখো, গুডস মিন্স এনিথিং হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ ট্রেড অর ম্যানুফ্যাকচার ইনক্লুডিং এগ্রিকালচারাল প্রোডাক্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বা হার্বাল প্ল্যান্টস। তাহলে পণ্য অর্থ কি, ব্যবসায় বা উৎপাদন কাজে জড়িত এমন কোনো বস্তু অথবা কৃষিজাত দ্রব্য, লতা গুল্ম জাতীয় উদ্ভিদ ইত্যাদি এই পণ্যের অন্তর্ভুক্ত হবে। এরপরে আসি আমরা 19 দফায় কি বলা হয়েছে দেখো, যে প্যারিস কনভেনশন। প্যারিস কনভেনশন মিন্স দ্য প্যারিস Convention for the Protection of the Industrial Property of March 20, 1883 as last revised, অর্থাৎ এখানে প্যারিস কনভেনশন বলতে বোঝানো হচ্ছে যে শিল্প সম্পদ রক্ষার জন্য 20শে মার্চ 1883 সনের সর্বশেষ সংশোধিত প্যারিস কনভেনশনকে। এর আগে পরে যে কনভেনশন হয়েছে সেটাকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট ডেট ফিক্স করে দেওয়া হয়েছে যে 20শে মার্চ 1883 সালে যে সর্বশেষ সংশোধিত প্যারিস কনভেনশন হয়েছিল সেই কনভেনশনকে বোঝাচ্ছে প্যারিস কনভেনশন। এরপরে আসি আমরা 20 বা 20, কি বলা হয়েছে দেখো, deceptively similar mark means a mark which is likely to deceive or cause confusion and nearly resembles another mark registered under this act, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এমন কোনো মার্ক যেটা প্রতারিত করার বা বিভ্রান্ত করার সম্ভাবনা রয়েছে, এমন কোনো মার্ক যেটা অলরেডি নিবন্ধন বহিতে এমন মার্ক নিবন্ধিত রয়েছে যার সাথে সাদৃশ্যপূর্ণ, তাকে বলা হচ্ছে যে প্রতারণামূলক সাদৃশ্যপূর্ণ মার্ক। আমি তাহলে সহজ ভাষায় বলি, ধরো নিবন্ধন বহিতে এমন একটা মার্ক নিবন্ধিত রয়েছে, সেই মার্কের সাথে সাদৃশ্যপূর্ণ অন্য একটি মার্ক, যে মার্কটি বিভ্রান্তি ছড়ানোর বা ধরো প্রতারণা করার মতো সম্ভাবনা রয়েছে, ওই ধরনের মার্ককে বলা হচ্ছে যে প্রতারণামূলক সাদৃশ্যপূর্ণ মার্ক। অর্থাৎ নিবন্ধিত একটি ট্রেডমার্কের মতোই যদি আরেকটি ট্রেডমার্ক বাজারে আসে তাহলে সেই মার্কটিকে বলা হচ্ছে প্রতারণামূলক সাদৃশ্যপূর্ণ মার্ক। এরপরে আসি রেগুলেশন, প্রবিধান। রেগুলেশন মিন্স রেগুলেশন রিলেটিং টু দ্য ইউজ অফ ট্রেডমার্ক which is registered as certification mark and approved by the government। এখানে প্রবিধান বলতে কি বোঝানো হয়েছে, যে
প্রবিধান হবে যে নিবন্ধিত ট্রেডমার্ক যে আইনগুলো মেনে হয়েছে, সেই যে বিধানগুলো মেনে হয়েছে সেই বিধানগুলো, অথবা সরকার কর্তৃক প্রণীত এ আইনের জন্য যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে এখানে প্রবিধান বলা হচ্ছে। তারপরে দেখি আমি কি বলা হচ্ছে, দেখো রুলস। রুলস মিন্স দ্য রুলস মেড আন্ডার দিস অ্যাক্ট। এখানে বিধি বলতে এই আইনের অধীনে প্রণীত বিধিকে বোঝানো হচ্ছে। তো আজকে কিন্তু আমরা যেগুলো পড়লাম 6 থেকে পড়লাম 22 পর্যন্ত, এই দফাগুলো কিন্তু আসলে ধারা 2 মানে সংজ্ঞা, প্রিলিমিনারি বা প্রথম অধ্যায়ের যে সংজ্ঞা 2 ধারার অধীন দফা, এগুলো 22 পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। বাকি ক্লাসে আমরা দফা 31 পর্যন্ত আলোচনা করে দেব আগামী ক্লাসে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।